আমার মা এমন দ্রুত উঠে দাঁড়ালেন যে তার চেয়ারটি রেস্তোরাঁর মেঝেতে প্রচণ্ড শব্দ করল। এতটাই জোরালো যে 2 টেবিল দূরের একজন ওয়েটার পানীয় ঢালা থামিয়ে দিলেন। এতটাই জোরালো যে জানালার কাছে থাকা একজন অপরিচিত ব্যক্তি তার কাঁটা চামচ মুখের অর্ধেক পথেই থামিয়ে কেবল চেয়ে রইলেন। আমার মনে আছে, অদ্ভুত এক নির্লিপ্ততায় আমি ভাবছিলাম যে তিনি জেনে শুনেই এই রেস্তোরাঁটি বেছে নিয়েছেন। তিনি সবসময় চাইতেন যা কিছু বলার তা যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাক্ষীসহ হয়। 8 মাস আগে আমার বোন লরেনের বিয়ের ভেন্যুর জন্য আমি অগ্রিম টাকা জমা দিয়েছিলাম। কেউ আমাকে সরাসরি বলেনি। আমার মা সরাসরি কিছু বলতেন না, তিনি ইঙ্গিতে বলতেন, বারবার বলতেন, আর নীরবতাকে দিয়ে সেই আবদার করাতেন। পরিবারের সাহায্য করে। এক রাতের ডিনারে তিনি 3 বার একথা বলেছিলেন, যতক্ষণ না আমি বুঝলাম যে এটি কোনো আবেগপ্রসূত কথা নয়। এটি ছিল একটি বিল। লরেনের ক্রেডিট ভালো ছিল না এবং আমার বাবা মা চাইতেন না ঋণটি তাদের নামে থাকুক, তাই সেটি আমার নামে নেওয়া হলো। আমার কার্ড, আমার স্বাক্ষর, চুক্তিতে আমার নাম ছিল, যা প্রযুক্তিগতভাবে আমাকে সেই বুকিংয়ের একমাত্র আইনি কর্তৃত্ব প্রদান করে। সে রাতের সমস্যাটি সহজ ছিল, আর আমি সপ্তাহ ধরে নিজের শান্ত প্রতিক্রিয়া মহড়া করেছিলাম। মূল খরচের চেয়ে বাজেট অনেক বেড়ে গিয়েছিল, প্রায় দ্বিগুণ, যখন ফুলসজ্জা আর অতিথি তালিকা ও অনেক কিছুর আবদার জমা হলো। আর আমি তাদের শান্তভাবে বলেছিলাম যে আমি যতটা রাজি ছিলাম তার চেয়ে বেশি দিয়েছি, বাকি খরচ আমি বহন করব না। আমার বাবার মুখাবয়ব তেমন বদলালো না। তিনি সাধারণত একজন শান্ত মানুষ, যতক্ষণ না তিনি বিস্ফোরিত হন। তুই আমার মেয়েই না, তিনি নিষ্পৃহভাবে বললেন, যেন অনেকদিন আগেই নেওয়া কোনো সিদ্ধান্ত পড়ে শোনাচ্ছেন। আমার মা সেই পরিস্থিতি সামলে ওঠার জন্য আর অপেক্ষা করলেন না। আমরা তোকে ছাড়াই সব করব, তিনি এতটাই জোরে বললেন যে জানালার পাশের সেই অপরিচিত ব্যক্তিটি শেষমেশ তার কাঁটা চামচটি নামিয়ে রাখলেন। আমি সেই মুহূর্তে যা অনুভব করেছিলাম তা নিয়ে সৎ হতে চাই, কারণ মানুষ হয়তো ভেঙে পড়ার প্রত্যাশা করে, কিন্তু আমার অনুভূতিটি ছিল শোকের মোড়কে ঢাকা স্বস্তির মতো। এত বছর ধরে গোপনে যে সত্যটি অনুভব করছিলাম তা প্রকাশ্যে দেখে ফেলার অনুভূতি। তাদের কাছে আমার মূল্য সবসময়ই আমি কি দিতে পারি তা দিয়ে নিঃশব্দে পরিমাপ করা হয়েছে। আমি শুধু উঠে দাঁড়ানোর আগে পর্যন্ত এর আর্থিক মূল্যটি এত স্পষ্টভাবে দেখিনি। আমি তাড়াহুড়ো না করেই আমার কোটটি তুলে নিলাম, কারণ তাড়াহুড়োর কোনো কারণ ছিল না। আমি যা বলতে চেয়েছিলাম তার জন্য জরুরি অবস্থার প্রয়োজন ছিল না, কেবল সত্যের প্রয়োজন ছিল। শুভকামনা, আমি বললাম। ভেন্যুতে ফোন করে জিজ্ঞেস করো কে তার নামে করা বুকিংটি বাতিল করেছে। আমি এই কথাটি প্রভাব ফেলার জন্য তৈরি করিনি। 3 দিন আগেই রেস্তোরাঁর পার্কিং লটে বসে আমি সেই কলটি করেছিলাম, ভেতরে পা রাখার আগেই। যখন গ্রুপ টেক্সট থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে আমি যা প্রস্তাব করি না কেন তারা আমার প্রত্যাখ্যানকে আমার তরফ থেকে পরিত্যাগ হিসেবেই তুলে ধরতে চায়, আমি আসলে তাদের লেখা আমার পরিণতির গল্পের আগেই নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছিলাম। তারা হেসে উঠল। আমার মা সত্যিই হেসে উঠলেন, হাত নেড়ে এমনভাবে যেন আমি খুব অযৌক্তিক কিছু বলেছি, যা আঘাত করার উদ্দেশ্যে বলা, কোনো বাস্তব সত্য নয়। আমি তাকে সূত্রে দিইনি। আমি আমার কোট পরে টেবিলের পাশে বসে থাকা অপরিচিতদের পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম, যারা এতক্ষণ সব দেখছিল, কিন্তু তাদের কেউই কিছু বলেনি। এবং অদ্ভুতভাবে মনে হলো ওটাই ছিল সেই ঘরের একমাত্র সৎ প্রতিক্রিয়া। পরদিন সকালে ভেন্যু থেকে ফোন আসার আগ পর্যন্ত মা আমার কথাগুলো নিয়ে আর ভাবেননি। তিনি সেদিন খুব বিরক্ত হয়েই জেগেছিলেন। আগের রাতের দৃশ্যটা যেন জেতার নিশ্চয়তা পাওয়া কোনো মানুষের তৃপ্তি নিয়ে মনে মনে আবার দেখছিলেন। ফোনের ওপারে কোঅর্ডিনেটরের কণ্ঠস্বর ছিল বিনয়ী ও আনুষ্ঠানিক। তিনি নিশ্চিত করলেন যে জমার টাকা প্রদানকারী ব্যক্তি 3 দিন আগেই আনুষ্ঠানিকভাবে ক্যান্সেল করেছেন, যা তৎক্ষণাৎ কার্যকর হয়েছে, এবং 72 ঘণ্টার মধ্যে নতুন জমা না দিলে তারিখটি সাধারণ বুকিংয়ের জন্য ছেড়ে দেওয়া হবে। মায়ের প্রথম প্রতিক্রিয়া ছিল বিভ্রান্তি, এরপর এক ধরনের তাড়াহুড়ো করা বিরক্তি। তিনি ভাবলেন হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে যা তিনি একটি ফোন করেই মিটিয়ে ফেলতে পারবেন। ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, যতক্ষণ না তিনি তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন অ্যাকাউন্টে কার নাম ছিল। আর যখন কোঅর্ডিনেটর পরিষ্কারভাবে নামটা পড়ে শোনালেন, তখন সেই বিভ্রান্তি আরও শীতল কিছুতে রূপ নিল। ফোন রাখার পর তিনি অনেকক্ষণ কান বরাবর ফোনটি ধরে বসে রইলেন, সেই হিসাবটা মেলালেন যা তার 8 মাস আগেই করা উচিত ছিল। ধীরগতিতে অস্বস্তির সাথে বুঝতে পারলেন যে অপরিচিতদের সামনে তিনি যে মেয়েকে অস্বীকার করেছিলেন, সেই মেয়েটিই পুরো বিয়ের আর্থিক ভিত্তি ছিল। এরপর যা ঘটল তা নাটকীয়তার চেয়ে বরং লজিস্টিক দিক থেকে নিষ্ঠুর ছিল। এলাকার প্রতিটি ভালো ভেন্যুই সেই তারিখের জন্য আগে থেকেই বুক করা ছিল। আমি সেটা আগে থেকেই জানতাম, কারণ ওই দুষ্প্রাপ্যতার জন্যই আমি সেটি বেছে নিয়েছিলাম। লরেনের বিয়ে, হাতে 4 মাস সময়,
হঠাৎ করেই এমন এক কাঠামো হয়ে দাঁড়ালো যার নিচে আর কোনো মেঝে নেই, আর পরিবারটির কাছে পুরো বছরের পরিশ্রম দিয়ে গোছানো সবকিছু নতুন করে সাজানোর জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় ছিল। আমি তা ঠিক করতে ফিরে যাইনি। আমি পরিষ্কার করে বলতে চাই, এটি এমন কোনো গল্প নয় যেখানে আমি শেষ মুহূর্তে চেক আর পরিবার নিয়ে ভাষণ নিয়ে ফিরে আসব। আমি নীরবতাকে জায়গা করে দিলাম। পরের কয়েকদিনে মা দুবার ফোন করেছিলেন, কোনো ক্ষমা চাওয়ার জন্য নয়। ভয়েস মেইলগুলোর কণ্ঠস্বর শুনে যতটা বুঝেছি সেগুলো ছিল রূঢ় ও কাঠখোট্টা, কিন্তু অনুরোধগুলো এমনভাবে করা যেন আমি তাদের তৈরি করা জগাখিচুড়ি ঠিক করে দেওয়ার দায়বদ্ধ। আমি আর ফোন করিনি। এখন সাধারণ মুহূর্তগুলোতে আমি তাদের অভাবটা সবচেয়ে বেশি অনুভব করি। এমন কোনো রেসিপি যা আমি মাকে টেক্সট করতাম, কিংবা এমন কোনো ছবি যা আমি কোনো চিন্তা ছাড়াই পাঠিয়ে দিতাম। আমি নিজেকে তর্ক করে বোঝানোর চেয়ে বরং অনুভূতিগুলোকে মেনে নিয়েছি। আমি যা বলেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। টেবিল থেকে উঠে দাঁড়ালাম, হাতে কোট, এক অর্জিত প্রশান্তি যা আমি কোনো অভিনয় ছাড়াই পেয়েছিলাম। তারা বহু বছর ধরে আমার উদারতাকে বাধ্যবাধকতা ভেবে ভুল করেছে এবং কখনোই জানতে চায়নি আমি আসলে কি চাই, কেবল কি পাওনা আমার কাছে। আমি এখনো শিখছি এমন এক পরিবারের সদস্য হওয়ার মানে কি, যারা কখনোই সত্যিকার অর্থে প্রথম প্রশ্নটি করেনি। আমি এখনো জানি না যে এর উত্তর দেওয়ার সুযোগ আর পাবো কিনা, কিংবা আদৌ আমি তা চাই কিনা।